এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এবং মন্ত্রী পরিষদ বিভাগের প্রেরিত জেলা প্রশাসক মহোদয়ের প্রেরিত রিপোর্টের একটি চিত্র এখানে রয়েছে। এই ছিল স্যার আমাদের সংক্ষিপ্ত ধন্যবাদ স্যার। আমি একটু সিলেটের যে পরিসংখ্যান স্যার দেখলেন এর পাশাপাশি সুনামগঞ্জে যেহেতু স্যার কেউ নেই, আমি স্যার বিভাগীয় কমিশনার এখানে উপস্থিত আছি, তার আমি সুনামগঞ্জের তথ্যটুকু একটু দিতে চাই আপনি যদি ধন্যবাদ স্যার। স্যার আমি আজকে ঢাকায় ছিলাম স্যার, আপনারা জানেন আমি দ্রুতই চলে এসেছি স্যার, আপনাকে পাবো এবং তারা এসেছেন সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি সবকিছু মিলিয়ে স্যার শেষ মুহূর্তে আপনাদের সাথে আমি এসেছি। সুনামগঞ্জ থেকে স্যার আমি আপনাদেরকে প্রথমে স্বাগত জানাই। এই দুর্যোগকালীন সময়ে স্যার আপনারা এসেছেন, আমরা অনেক মনোবল বেড়েছে আমাদের, আমরা যারা প্রশাসনিক কর্মকর্তা যারা আছি, আমি আছি, ডিএজি মহোদয় আছেন, বিভিন্ন পর্যায়ে স্যার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন, আপনাদেরকে নিয়ে আমরা খুবই সাহসী হয়েছি। মানে প্রধানমন্ত্রী সবসময় এই বিষয়গুলো একেবারে ক্যাটাগরিক্যালি আমাদেরকে বলে থাকেন। কালকেও স্যার বিভিন্ন পর্যায়ে আমাদের কথাবার্তা হয়েছে, নিয়ে আমরা আশাবাদী যে সবাই মিলে এই দুর্যোগকে মোকাবিলা করবো। ওদিকে স্যার প্রত্যেকটা দুর্যোগে আমরা ছিলাম, মাঠে ছিলাম, সবাইকে নিয়ে রাজনৈতিক নেতৃবর্গ আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, আমরা জনগণ নিয়ে থেকে সরকারি কর্মকর্তারা কাজ করছি। এই সিলেটে স্যার বিভিন্ন পর্যায়ে দেখেছেন। বিশেষ করে আমরা সুনামগঞ্জে স্যার ছিলাম, কিছুদিন আগে আমাদের বন্যা কবলিত হাওড় এলাকা ধান ডুবে যাচ্ছিল, অনেক স্যার সমস্যা ছিল, আমরা সমাধান করেছি এবং একটা ভালো পর্যায়ে গেছি। আজকে স্যার আপনি এসেছেন, আমরা আরো সাহায্য করলাম। সিলেটের পরিস্থিতি স্যার আপনি জানলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছ থেকে আমি স্যার একটু আগে রিপোর্টগুলো নিয়েছি। আমি শুধু এতটুকু বলতে চাই, সুনামগঞ্জে স্যার বর্তমানে 3টা উপজেলা স্যার ইনান্ডেটেড হয়েছে, দুটো পুরোপুরি ভাবে ছাতক এবং দোরাবাজার, আর স্যার বিশ্বম্বরপুরে কিছু পানি ঢুকছে। তাদের স্যার এ পর্যন্ত প্রায় আমাদের 20টা স্যার আশ্রয় কেন্দ্র আছে, 10টা খোলা হয়েছে, সেখানে জনগণ উঠেছে 55 জন, আর টোটাল এখন পর্যন্ত 7200 পরিবার স্যার ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী অবস্থায় আছে। সেখানে স্যার কিছু ত্রাণ কার্যক্রম যেটা করেছে, তারা জিআর ক্যাশ থেকে 2.5 লক্ষ টাকা দিয়েছে ইতিমধ্যে, আর জিআর চাল দিয়েছে 15 মেট্রিক টন। আমাদের স্যার সেখানে সুনামগঞ্জে রয়েছে, আর টাকার পরিমাণ স্যার আছে 7.5 লক্ষ টাকা এখন মজুদ আছে। এই পরিস্থিতি কিন্তু সুনামগঞ্জে যেটা হবে স্যার, এখন সিলেটের পানি মূলত প্রবাহিত হবে সুনামগঞ্জের উপর দিয়ে, ফলে সুরমা নদী স্যার, তো ফলে আরো 2-1 দিন স্যার পানি যেতে যেতে লাগবে, এখানে পরিস্থিতি দিন দিন খারাপ হবে স্যার। এই পর্যায়ে স্যার স্যার সুনামগঞ্জে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে স্যার, এইটুকু একটু বাড়াতে হবে। আর এছাড়া স্যার হবিগঞ্জ এবং মৌলভীবাজার এখন পর্যন্ত স্যার ভালো আছে, আর মাঠের ফসল ওই 3টা জেলা স্যার খুব একটা সমস্যা নেই। বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে আমাদের শতভাগই ধান বেঁচেছে, কাটা হয়ে গেছে, ফলে এই নিয়ে স্যার আর আমাদের বিড়ম্বনার প্রয়োজন নেই। কিন্তু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার সিলেট। আমাদের সুনামগঞ্জে যেটা হয়, সুনামগঞ্জে আউশের ধান স্যার কম হয়, কারণ এটা ফ্লাড দ্বারা এটা প্রবহমান থাকে, এখানে আউশের স্যার অতটা আবাদ নেয়, হয়তো কিছু পর্যায়ে কিছু আবাদ হয়, কিছু স্যার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হয়তো বিকল্প আমাদের ভাবেই কৃষি ডিপার্টমেন্ট তারা কাজগুলো করে। এই ছিল স্যার আমার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। কৃষি আমরা দেখি আমাদের অতিরিক্ত পরিচালক কৃষি বিভাগ বলেন আমাদের ক্ষয়ক্ষতির বিষয়টা। আসসালামু আলাইকুম স্যার, আমি আমাদের সিলেট জেলা আছে কৃষি বিভাগের মানে আমাদের যে জীবনটি হয়েছে, তারা আমাদের হাওড় অঞ্চলের পুরো শতভাগ কাটা হয়ে গেছে। এখন যেটা জীবনচিত হয়েছে সেটা আমাদের সাধারণত টিমে করে থাকে উঁচুতে, এবং সেটা জেলা কমিশনার যেমনটি বলছি আমাদের আসলে এবং জেলা প্রশাসক মহোদয় এই গোলাপগঞ্জ কানাইঘাট বিশেষ করে কানাইঘাট জয়ন্তাপুর গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, এটা আমাদের বেশি ক্ষতি হয়েছে। আমাদের সর্বমোট 1740
4 হেক্টর আমাদের গরু জমি এখন আপাতত নিমজ্জিত আছে, আর বীজতলা আছে 1301 হেক্টর। আর আমাদের এই যে এই মৌসুমে যে শাকসবজি করেছিল মানে নেক্সট হয়তো আমরা সেটা পেতাম, সেখানে আমাদের 1060 হেক্টর নিমজ্জিত আছে। এখন স্যার যে বৃষ্টির পূর্বাভাস আমাদের যে চলতেছে, আজকে যেরকম একটু রোদ উঠেছে, এরকম যদি হয়ে যায় তাহলে আমরা হয়তো পানিটা সরে গেলে আমরা আশা করতে পারি কিছুটা রিকভারি হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে বন্যার পানিটা বুঝলাম, কিন্তু পানিটা বাড়ছে, কমছে না, মোটামুটি বাড়তি ট্রেন্ডে আছে। আমরা যদি হয়তো বা এটা যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কিছু প্রস্তুতি এরকম আছে যে হাউসের যে বীজতলাটা ক্ষতি হয়েছে সেটা যদি আমরা রিকভার না করতে পারি, তাহলে হয়তো আমরা ডাইরেক্ট সিডিং এর কিছু পরিকল্পনা আমাদের আছে। বিডিসি থেকে বীজ আমরা কৃষককে দিয়ে সরাসরি বীজতলা না করে সরাসরি ছিটতে যদি আমরা এই প্রতিটা বিষয় দিতে পারি, এই ধরনের আমাদের পরিকল্পনা আছে। পানি উন্নয়ন বোর্ডের কেউ আছেন? পানি উন্নয়ন বোর্ডের আমরা জানতে চাই সুরমা নদী, কুশিয়ার নদী, এগুলোর ড্রেজিং এর কি অবস্থা? তার সুরমা নদী কুশিয়ারা নদী ড্রেজিং এর জন্য 2017 এবং 19 সালে উপজেলা ভিত্তিক কয়েকটা প্রকল্প দেওয়া হয়েছে সুরমা কুশিয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত খননের জন্য। পরবর্তীতে স্যার 2020 সালে বিআইডব্লিউটি খননের উদ্যোগ নিয়েছে। যেহেতু ওরা খননের উদ্যোগ নিয়েছে এবং প্রকল্প প্ল্যান কমিশনে সাবমিট করে ফেলেছে, সেহেতু পানি উন্নয়ন বোর্ড ওই ড্রেজিং অংশটুকু বাদ দিয়ে নদীর তীর প্রতিরক্ষা এবং বাঁধ নির্মাণের জন্য 2020 সালে এপ্রিল মাসে আরেকটা প্রকল্প সাবমিট করেছে। এখন প্রকল্পটায় আবার যেহেতু প্ল্যানিং কমিশন থেকে সিদ্ধান্ত আছে যে সমীক্ষা ব্যতীত কোনো প্রকল্প পাস হবে না, সেহেতু সমীক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসে সমীক্ষা শেষ হবে। সমীক্ষা শেষ হলে স্যার সমীক্ষার সুপারিশ অনুসারে আমরা প্রকল্পটা আবার সাবমিট করব। আপনাদের কাজ এখন আন্দোলন করে। এইখানে আসসালামু আমাদের প্রেসিডেন্ট উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বৃন্দ, জেলা প্রশাসক সাহেব উপস্থিত, সম্মানিত এখানে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের রিপোর্ট দিলেন, আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি। জকিগঞ্জের নামই নেই যে জকিগঞ্জ, আমি নিজে গিয়ে পরশু পুরানা দিন বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, নদীমাখন কালকে রাত্রে আমি মনিটরিং করতে এলাকা তলিয়ে যাচ্ছে, কিন্তু ওনার রিপোর্টে সেটা নাই। অন্যান্য যারা আছেন আমি জানি না আপনি কোথা থেকে এই রিপোর্ট পেলেন, কি রিপোর্ট দিলেন এই জায়গায়, এগুলো মেইন জকিগঞ্জ খানাইঘাট। আমাদের মাননীয় সংসদ এখানে নাই, হয়তো উনি বলছেন, কালকে দেখছি উনি ঘুরেছেন খানাইঘাটে কয়েক জায়গায়, আমাদের উপজেলা চেয়ারম্যান খানাইঘাটে আছেন, আজকে থাকলে হয়তো উনি বলতেন, উনি নাই। জকিগঞ্জ খানাইঘাটকে বাদ দিয়ে কোনো অবস্থায়, যেহেতু কুশিয়ারা সুরমার পার্সেন্ট হয়েছে, আমি বলবো এই সময়ে কিন্তু পুরোপুরি তার এখন সব উঠে না। আমি বলবো সঠিক তথ্য দিয়ে আপনারা ফিজিক্যালি যাবেন, না না আপনারা বিভ্রান্ত করবেন না, বিভ্রান্ত করবেন না, সঠিক সঠিক পুনরা কাজ করতে কাজ করার জন্য এসেছেন, দেখার জন্য এসেছেন, সঠিক তথ্য নিয়ে যাবেন, প্লিজ আনবেন সঠিক তথ্য। ধন্যবাদ স্যার। একটু বলি স্যার, ধন্যবাদ স্যার, একটু অনুমতি দিলে স্যার একটু বলতে। জকিগঞ্জ কানাইঘাটের জন্য 2020 সালের ডিসেম্বর মাসে একটা প্রকল্প দেওয়া আছে আমাদের, সেটা প্ল্যানিং কমিশনে আছে, কিন্তু প্রকল্পটা এখনো পাস হয়নি। ঠিক আছে, আমরা স্যার আমরা যদি এলজিডি ইঞ্জিনিয়ারের কাছে একটা শুনি স্যার, আমরা পানি উন্নয়নের কর্তৃপক্ষকে জানতে চাচ্ছি, ওই যে সেদিন লাইভস্টক অফিসার আছেন সিলেটের যে নতুন ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ডে আপনি সম্ভবত গেছিলেন, আপনি নীলয় সাহেব নাকি? নীলয় সাহেব, আমার মনে হয় নীলয় সাহেব আপনি ছিলেন, আইএসি সাহেব গেছিলেন, একটু এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু রিপোর্ট করেন। একটা মিনিট না, পানি উন্নয়ন বোর্ডের অধীনে একটা প্রকল্প ছিল আমার বিশ্বনাথ উপজেলার লামাকাতি মাতাপুর গ্রাম, এটা বিলীন হয়ে যায়। এটা ব্লক বানানো হয়েছে কিন্তু ব্লক ছাড়া হয়। এই অবস্থায় এরপরে আপনারা ড্রেজিং এর ব্যাপারটা অ্যাভয়েড করে চলে, প্রত্যেকটা নদী ড্রেজিং এর প্রয়োজন।
কিন্তু এগুলাতে আপনাদের কোনো খেয়াল নাই। এটা বিআইটা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব ওনার এলাকা বলেন তো কোন কয়টা ইউনিয়ন আমাদের উপজেলা চেয়ারম্যান আসছেন। আমাদের যেটা আসসালামু আলাইকুম, আমাদের সদর উপজেলা তো এখন আমরা সবাই আস্তে আস্তে 7টা ইউনিয়ন থেকে আগে 22টা ছিল, এখন এই 7টার মধ্যে আমাদের প্রায় 5,000টাই এফেক্টেড। এখন কিছুটা আছে আংশিক, আর বাকি 6টা আছে পরিপূর্ণ কিন্তু এখানে পানি কিছুটা আজকে কিছুটা আছে, বলছো না কমছে না। আমার মনে হয় কানাইঘাটের যে দিক থেকে যে বৃষ্টি আসছে সেটা যদি এদিকে নামবে দেখুন তখন আরো পড়বে এই সদরে, আরো ভয়াবহ অবস্থা হতে পারে। এইটা দ্বিতীয় বৃষ্টি ধরছে, যেটা হতে পারে এখানে। আর যে এখানে ড্রেনিং ব্যবস্থা আমাদের টুপের একটা সদরে ছিল, কিন্তু এটা এখন চলে গেছে সিটি কর্পোরেশন। সেটার অবস্থা আমি সেদিন গিয়ে দেখে আসছি যে গত কয়েক বছর থেকে যে ভাঙ্গন শুরু হয়েছে এখানে, কিন্তু এই যে সুনামগঞ্জি রোড, এই রোডটা এখানে ছিল না, আরো 2 কিলোমিটার এই যে দক্ষিণ দিকে ছিল। এটা নদী ভাঙ্গন হতে হতে এখানে এসেছে। আমার মনে হয় যে এখন থেকে নদী ভাঙ্গন দেখা যাচ্ছে এই প্লাজের আগে, এই প্লাজের পানি যখন নেমে যাবে তখন সমস্ত এই ভাঙ্গনটা এই এলাকার সব ঘর বাড়ি বিল্ডিং নিয়ে গিয়ে সেখানে আমাদের রাস্তা, যে সুনামগঞ্জ রাস্তাটা সেখানে এসে ঠেকবে। আমাদের ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা এখানে না করা হয়, যদি সিটি কর্পোরেশন থেকে বোধহয় কিন্তু এই বলিটলি বা আটটা ঘেরে দিয়েছে, আমিও গেছিলাম সেখানে দেখে আসছি। তো এটা তো সাময়িক, এটা তো টিকবে না, এই পাশে টিকবে না। এখানে 96 সালে স্পিকার সব থাকছে সেখানে ব্লক ফেলেছিলেন, সেখানে রক্ষা হয়েছে, কিন্তু এই দীর্ঘদিন এই এখানে কোনো রিপেয়ার করা হয় নাই, যার জন্য মানুষের এখানে টাকা অত্যন্ত দূর হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের সুনামগঞ্জের সাথে যদি এই রাস্তাটা কিছু হয়ে যায়, সে সুনামগঞ্জের সাথে আমাদের বিচ্ছিন্নতা হয়ে যাবে। তো আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় আছে, আপনারা যদি ত্বরিত ব্যবস্থা পরে আপনি আমাদের বলেন যে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তার এলাকার কি অবস্থা। জি, আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমদ, বইনার উপজেলা পরিষদ চেয়ারম্যান। ধন্যবাদ লিডার আপনাদের আমাকে সুযোগ দেওয়ার জন্য। বইনারের পরিস্থিতি খুবই খারাপ। আপনার প্রায় 12টা ইউনিয়ন আমাদের বইনার উপজেলায় 12টা ইউনিয়নই বন্যা প্লাবিত, লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। প্রায় 1000 হেক্টর জমি কৃষি যেগুলা ক্ষতিগ্রস্ত। আমি জোর দাবি জানাবো বইনার উপজেলাকে বন্যা দুর্গস্ত উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের নদীর নভ্যতা পাওয়ার জন্য পিয়াইন নদী এবং গোয়াইন নদী, 2টা নদী খনন করা খুবই প্রয়োজন। এই জিনিসটা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করবো যে এই 2টা খনন যদি আমাদের গোয়াইন নদী এবং পিয়াইন নদী খনন করলে আমার নদীর নভ্যতা ফিরে আসলে আমরা বন্যার এই যে আগাম বন্যার প্রথমেই আমরা এফেক্টেড, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট সর্বপ্রথম, তারপর জনতাপুর, খানাইঘাট, পরবর্তী যে উপজেলাগুলো আছে সব। এইদিকে আপনাদের সুদৃষ্টি কামনা করি। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, যে আমি উপজেলা চেয়ারম্যান বিয়ানীবাজার, আমার বিয়ানীবাজারে প্রায় 7টা ইউনিয়ন এখন প্লাবিত হয়ে গেছে। তো আমাদের যে সমস্যা, যেটা আমার বিয়ানীবাজার একটা ছোট্ট উপজেলা, ওইখানে ধরেন 11টা থেকে 12টার মতো আছে আপনার ইট পাটা, এবং বড় বড় ইট পাটা আছে যেগুলা মাটি খনন করার পরে একটু বৃষ্টি দিলেই ইট পাটা, প্রত্যেকটা জায়গায় ইট পাটা আছে। সে কারণে অল্প বৃষ্টিতেই আমাদের এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি আমার এখানে কুশিয়ারা, সুরমা এবং সুনাই নদী, এই 3টার অবস্থা বেহাল অবস্থা। এখন গতকালকে পর্যন্ত মোটামুটি আমরা ভালো অবস্থায় ছিলাম, এখন মোটামুটি 7টা ইউনিয়নই প্রায় 90 ভাগ 80 ভাগ এরকম প্রায় নদীতে বন্যার পানিতে আমরা কবলিত হয়েছি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা বলার পরে এখানে অনেক সময় সাহায্য সহযোগিতা আমরা কম পাই, কিন্তু আসলে বাস্তবতা এখন ভিন্ন চিত্র হয়ে গেছে। আমাদের এখানে যাতে একটু আপনাদের সুনজর থাকে। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি আরেকটা অনুরোধ করবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরগুলা দিচ্ছিলেন আমাদেরকে, আমার ওই বিয়ানীবাজারে আমি উপজেলা চেয়ারম্যান থাকার পরে আমি একটা ঘরও দিতে পারি নাই, কিন্তু গত কয়েকদিন ধরে আমি দেখতেছি যে প্রত্যেকটা ঘরে অনেক দুর্নীতি হয়েছে। আমি বিষয়টা আপনাদেরকে অবগত
কতজন না, ঠিক আছে, আপনার এই সুযোগটা পাবো না, না পয়সা কিনা যে আসলে আছে ইম্পর্টেন্ট ওইগুলো করে যে না পরে আবার সুযোগ পাবো না, কিন্তু এইটাও বললাম। আর আশ্রয় কেন্দ্র যেটা আছে কম বেশি পাইবা কিনা তার ডিভাইস জি। টাকা যে আমাদের ওইখানে যাতে করে অনুদানগুলো দেওয়া হয় সেই দিকে মন্ত্রী মহোদয়ের সদা দৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি গুলাবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। আমার উপজেলার 5টা ইউনিয়ন বন্যায় কবলিত হয়েছে এবং বাঁকা ইউনিয়নটা একেবারে প্রায় 80% মানুষ এটা একেবারে বন্যায় কবলিত হয়ে গেছে। এবং আমাদের একটা ইউনিয়নের আমাদের এই যে টিলা দোষে একদম লোকও মারা গেছেন। এখন আমরা সুরমা নদী এবং কুশিয়ারা নদীতে গতকালকে আমরা একটা ইউনিয়নে গিয়েছি, এখানে নদী বাঁধটা শুরু হয়ে গেছে। আমাদের উপজেলা থেকে আমাদের পানিনিয়ম বোর্ডে আমরা গতকালকে যোগাযোগ করেছি। আমাদের দুইটা নদী থেকে আমাদের 5টা ইউনিয়ন এবং পশ্চিম আলোচনায় আমরা অবস্থান করছি। আজকে আমরা বাগা ইউনিয়নে গতকালকে আমরা গিয়েছিলাম, এখানে দেখা যায় অনেক লোক বন্যায় কবলিত। নদী বাঁধটা কিন্তু আমরা খুবই বিপদ সীমার মধ্যে আমরা আছি। এটা আমাদের মন্ত্রী মহোদয় দুজন আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ একটি অনুরোধ, আপনাদের কাছে আবেদন যে আমাদের নদী বাঁধটা যদি রোধ করা না হয়, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই নদীর পাড়ে আমাদের অবস্থান। এই দুইটা নদী আমাদের গোলাপগঞ্জ ইউনিয়নে একেবারে বুঝলাম, কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু আমাদের এই যে সাহায্য দিবা না, সাহায্যের কথা বলছি, যারা আমাদের কেউ মারা গেছেনি হ্যাঁ, আমাদের বন্যার জন্য কতজন একজন মারা গেছে। কিন্তু এখন আমাদের উপজেলা যে ইউনিয়নগুলোয় বন্যা কিন্তু মানুষ কিন্তু অনেক দরিদ্র মানুষ, ওদের কিন্তু খাদ্য সামগ্রী এবং ওদেরকে তাদের অনেক কষ্টের মধ্যে আছে। ওদেরকে আমরা যদি তাৎক্ষণিক ত্রাণটা পৌঁছে দিতে না পারি তাহলে মানুষ কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। সেটা আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী, আমাদের পয়েন্টে একদম মারা গেছে এবং একদম নিখুঁত, নৌকাডুবে একদম মারা গেছে এবং একদম নিখুঁত ছিল বজ্রপাতে। মাননীয় মন্ত্রী, আমি উপজেলা পরিষদ, তো আমি মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি প্রথম বলেছিলেন, আমি আপনার সাথে একমত হয়ে প্রস্তাব রাখতে চাই এখানে যে আমাদের সিলেটের বিশেষ করে শহরের বন্যা পাশাপাশি যে আমাদের এগুলা হয়, এগুলা কিন্তু মূলত বন্যার চেয়ে বেশি কারণ হচ্ছে জলাবদ্ধতা। মানে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। যেমন সিলেট শহর, এই সিলেট শহর এখনো গাড়ি ঘোড়া স্বাভাবিক না চলাচল, এর জন্য দায়ী কিন্তু সুরমা নদীর ড্রেজিং। সুরমা নদী যদি 20 ফুট নিচে থাকতো তাহলে কিন্তু এই পানিগুলা পাস হয়ে যেত। এখন সুরমা নদী ওভারফ্লো করতে এই পানিগুলা সারা ড্রেনেজ সিস্টেমের কারণে এই পানিগুলা সুরমা নদী করতে পারছে না, এবং সুরমা নদী যদি পানি ধারণ না করে তাহলে পানি যাইবার কোনো জায়গা নাই, যার জন্য অনেকটা জায়গা ব্লক হয়ে গেছে। তো আমি অত্যন্ত জোর দিয়ে বলবো, আমি কুশিয়ারা পারেন না, এই কুশিয়ারা নদী ভাঙনের কথা অনেকেই বলেছেন, আমি আর এটা আপনাকে বিরক্তিকর হবে, এটা উচ্চারণ করবো না। শুধু এটি বলবো যে আমি 30 বছর যাবত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। আমি শুধু শুনেই আসছি যে নদী সুরমা এবং কুশিয়ারা নদী খনন হবে, ড্রেজিং হবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এটা শুধু পরিকল্পনা এবং শুধু স্টাডি এবং গবেষণার মধ্যে সীমাবদ্ধ আছে। মাননীয় মন্ত্রী, আপনি একটু জোর দিয়েছেন বলে আমার সাহস হচ্ছে এই আপনারা আমাদের না, আমি দুইটা জিনিস চাই, যে আপনার সুরমা এবং কুশিয়ারা এবং সুরমা নদীর ড্রেজিং এর ব্যাপারে ধন্যবাদ মাননীয়। আজকের মন্ত্রীয় সভা সম্মানিত সভাপতি সিলেটের আমাদের সিলেটের কৃষকদান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় জনাব রহমান সাহেব সহ আমাদের উপজেলা আমাদের বিভিন্ন সরকারি বিভাগ তথা সিলেট জেলার সম্মানিত সকল কর্মকর্তা এবং সম্মানিত জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সম্পাদক সহ সকল সালাম আদাব। বন্যা আরম্ভ হয়েছে এখানে গেছে, সুরমা নদীর উৎস হয়ে গেছে, সারা গেছে এমন অবস্থা 2 লক্ষ প্রায় 2 লক্ষ মানুষ জলবন্দী অবস্থায় আছে, প্রায় 50,000 পরিবার 50 গড় বাড়ি পানির নিচ্ছে। আমি আজকে মন্ত্রী মহোদয়কে অনুরোধ প্রার্থনা করতেছি, এই দুর্যোগের সময় আপনারা সুস্থ খাদ্য আমাদের একটু ব্যাপক আকারে সুস্থ খাদ্য দেন
কোন লোক আমাদের উপজেলা পরিষদের সামনে কোমর বাড়ি থানায় আমাদের কোমর করে এই অবস্থায় আমাদের জেলা প্রশাসক গতকালকে জেলা মহোদয় গতকালকে ভিজিট করছেন আমাদের এবং আমাদের বিশাল হয়েছেন আমাদের মহানগরের সভাপতি মাসুদ সাহেব মাসুদ সাহেব তিনিও প্রধান লিডার আমাদেরকে উদ্যোগ নিচ্ছেন। আমি স্পিড বোর্ড একটা আছে স্পিড বোর্ড নৌকা দিয়ে আমাদের ইউনো সাহেব আমাদের পুলিশ কর্মকর্তা আমাদের সকলে আমরা মানুষের দ্বারা জাগিয়ে বলতেছি। আজকে আপনি আসছেন কারাইঘাটের মানুষ সিলেটের মানুষ অত্যন্ত আনন্দিত। সিলেটের কৃতিগণ তার আপনি সৌদ্যোগে আমাদের মধ্যে এসেছেন, আমাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী এসেছেন। আমরা আমাদের কারাইঘাটবাসী তথা সিলেটবাসী অত্যন্ত আগ্রহে আপনাদের অপেক্ষা করতেছে। আমি কারাইঘাটের দুর্গত হোক প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের অভিভাবক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করার জন্য আজকে আমাদের মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদের দুর্যোগ সচিব মহোদয়কে সাথে করে নিয়ে এসেছেন এবং সিলেটের এই বন্যাকবলিত মানুষের জন্য তাৎক্ষণিক ত্রাণের ব্যবস্থা করেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী আমার নির্বাচনী এলাকায় গত মাস দুয়েক আগে গিয়েছিলেন এবং সেখানে উনি নিজে পরিদর্শন করেছেন। পরবর্তীতে আমাদেরকে শুকনা খাবার দিয়েছেন, রাস্তার জন্য টাকাও দিয়েছেন। আজকে যেহেতু সুযোগ পেয়েছি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের মধ্যে সবচেয়ে কিন্তু অবহেলিত মালাগঞ্জ এবং আমাদের রাস্তাঘাট নেই। আমাদের প্রায় 10 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি। আশা করি সচিব মহোদয় দুজন খুব ভালো লোক এবং সচিব মহোদয় কিন্তু আমাদের বালাগঞ্জের রেসিডেন্ট ছিলেন। ওনারা দুইজনই আমাদের এলাকার অবস্থা জানেন। আমাদের রাস্তাঘাট নেই, স্বাধীনতার 50 বছরে মানুষ এখনো আমাদের স্কুলের ছেলেমেয়েরা জুতা হাতে দিয়ে স্কুলে যায়। আমাদের বাকি 8 কোটি বরাদ্দ দেবেন এবং একটু পরেই মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদের বরেগান্ধী এলাকায় যাচ্ছেন। আমাদের দক্ষিণ সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, টাকা দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমাদের যে দুজন দরিদ্র মন্ত্রী আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন। আর একটি জিনিস যদি বিদ্যুৎ বিভাগে কেউ দেখে থাকে, দক্ষিণ সুরমায় কিন্তু বিদ্যুৎ নেই। আপনারা যেখানে আমাদের সাবস্টেশনে পানি ঢুকেছে সেখানে আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেই কিন্তু বিদ্যুৎ চলে আসে। মানুষজন কিন্তু আজকে রাত্রি থেকে আন্দোলন শুরু করবে, পরে একটি দুর্ঘটনা ঘটে যাবে। দয়া করে কাইন্ডলি যদি বিদ্যুৎ বিভাগে কেউ এখানে থাকেন আপনারা আজকের ভিতরে বিদ্যুতের ব্যবস্থা করেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আমি ইনভাইট করবো পিডিপি ডিভিশন 1 আমাদের স্যার বরেগান্ধী ওই কন্ট্রোল রুম এবং তার সাবস্টেশনটা আসলে বন্ধে প্লাবিত হয়েছে। তারপরেও চারিদিকে বাঁধ দিয়ে ভিতর থেকে পাম্পিং করে পানি বের করে চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে গতকাল রাত থেকেই। এটা তো সম্ভব হয়তো, কিন্তু আজকে টোটাল 10 বার করে আবার 1 ফিট পানি বেড়ে গেছে, যে জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। তারপরে আমরা চেষ্টা করছি, আশা করা যায় যে আজকে রাতের মধ্যে স্বাভাবিক করা যাবে। জি ধন্যবাদ। আমরা আমাদের মানব বিভাগের কমিশনার স্যার কাস্টমার বক্তব্য আমাদের সার্বিক পরিস্থিতি বিশেষ স্যার অনেক ধন্যবাদ। আমি প্রথমে নিয়েছিলাম স্যার ইউআই কমিশনার হিসেবে সুনামগঞ্জের কথা বলার জন্য। স্যার এবার সার্বিক পরিস্থিতি আপনি অবহিত হলেন। আমার মনে হয়েছে যে স্যার আমাদের যে প্রেডিকশন গুলো আমরা ইতিমধ্যেই জেনেছি, যেহেতু উজানে আরো পানিপাত হবে, তার এদিকে আসাম এবং মেঘালয় বৃষ্টিপাত চলতে থাকবে 23 তারিখ পর্যন্ত। সুতরাং পানি কমার যে গতিটা খুব কম হবে। আমাদের অভ্যন্তরীণ যদি বৃষ্টি নাও হয় তবুও তার পানি আসবে এবং এর প্রভাবটা আরো ব্যাপক এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই পানিটা যেমন সিলেটে যতটুকু আছে ধীরে ধীরে তার সিলেটেও বাড়বে এবং নিচের দিকেও তার অনেক বাড়তে থাকবে। ফলে আমাদের স্বনির্ভর অনুরোধ তার যতদূর সম্ভব এই সহযোগিতা আপনাদের করে যেতে হবে। আজকে ব্যক্তিবর্গ বলেছেন, বিশেষ করে নদী খননের ব্যাপারগুলো বলেছেন, এটা স্যার উচ্চ পর্যায়ের বিষয়। এই যে আজকে স্যার আপনার মন্ত্রণালয়ের বিষয় নয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, উনি এই এলাকার জন্য কাজ করে যাচ্ছেন এবং বড় বড় যে প্রকল্পগুলো দেওয়া আছে এই প্রকল্পগুলো নিশ্চয়ই তারা অবহিত আছেন। এই প্রকল্পগুলো হলে আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, অর্থাৎ পুরো বাংলাদেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাহলে কিন্তু সিলেট অঞ্চলের এই দুঃখ দরিদ্র সাগরতার লাঘব হবে। আমরা ইতিমধ্যেই জেনেছি
হাওড় অঞ্চলের জন্য প্রায় 1500 কোটি টাকার স্যার প্রকল্প বাস্তবায়িত হবে আগামী নভেম্বর থেকে। সেখানে নদীগুলো, ছোট ছোট যে নদীগুলো আছে সেগুলো খাওয়া হবে। হাওড়ের এলাকার স্যার জীবন মানের উন্নয়নের জন্য স্যার এই পরিকল্পনাগুলো আছে। আর যেটা বারবার এসেছে, এই সুরমা এবং কুশিয়ারা স্যার এটা সিলটেশন হয়ে গেছে, যে প্রতি বছরই হয়তো 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি করে সিলটেশন হচ্ছে। প্রতি বছরই স্যার এই বেসটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, ফলে পানির ধারণ ক্ষমতা নাই। এটি স্যার বন্যার প্রধান কারণ। 2004 সাল বা 5 সালে নাকি এরকম একটা বন্যা হয়েছিল, এরপরে স্যার এই বিগত প্রায় লম্বা সময় আর হয় নাই। আজকে সিলেটবাসী আমরা যেটুকু দেখছি স্যার এটা এই কারণেই হয়েছে। আমরা ইভেন স্যার ডিভিশনাল কমিশনার অফিস আপনি দেখলেন, ডিএজি মহোদয়ের অফিস এবং বিভাগীয় সমস্ত কর্মকর্তারা স্যার আমাদের ওই প্রিন্সেসের মধ্যে বসবাস করেন। আমি ঢাকা থেকে এসে সরাসরি স্যার ওই এলাকাগুলো দেখে আসলাম, অফিসারদের সঙ্গে কথা বলে আসলাম। আমার বাগান স্যার কয়েকটা জায়গায় আমরা দুটো বাগান করেছি, ফলের বাগান, ডিএজি সাহেবের বাগান আছে, আমার বাসা বাড়ি, এখন স্যার 1 ফিট করে পানি আছে। গাছগুলো স্যার আমরা নতুন ভাবে প্রায় 200 মতো ফলের গাছ, দুটো বাগান করেছি, শাকের বাগান। এই দুটো বাগান স্যার আমরা এখনো পানিতে ডুবে আছে, কি অবস্থা হবে আমি জানি না স্যার। বিদ্যুতের কথাটা যথার্থ বলেছেন, মাননীয় এমপি মহোদয় বলেছেন, ওনার এলাকায় স্যার আমাদের বসবাস দক্ষিণ সুরমা। আমরা স্যার আসলে উত্তর প্রান্ত হচ্ছে শহর, আর দক্ষিণ তারা আসলে মফস্বল। একসময় মফস্বলী ছিল, আমরা স্যার এখন শহর এলাকার মতো আমরা ভাবছি। তো এটা মফস্বলী স্যার অবস্থা রয়ে গেছে। বিদ্যুতের গত 2 দিন থেকে বিদ্যুৎ নাই। আমরা অফিসে স্যার শুধুমাত্র জেনারেটর দিয়ে বিদ্যুৎ চালাচ্ছি, কোনো প্রকারের কাজ। তো সেক্ষেত্রে স্যার আমরা স্যার আর কথা বলতে চাই না, আপনারা এসেছেন ইনশাআল্লাহ স্যার আমরা খুবই আশাবাদী হব এবং জনগণকে স্যার আপনারা আশ্বস্ত করেছেন, আমরা স্যার সবাইকে নিয়ে আবার একটা ভালো পর্যায়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও স্যার আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের দুর্যোগকালীন সময় আমাদের পাশে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ স্যার। আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা সকলের বক্তব্য